আপু শুরু হয়েছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি সকলকে এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের এই বায়োলজি লাইভ ক্লাসে। আজকে আমাদের টপিক জীবকোষ ও টিস্যু পার্ট 4। প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ফারিহা তাসনিম সাবা আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা শিক্ষার্থীরা আছো, আশা করি সবাই অনেক ভালো আছো। এটা আজকে তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস। এর আগে 3টা ক্লাস নেওয়া হয়েছে সেম চ্যাপ্টারের উপরেই। আর আজকে হচ্ছে এটা চতুর্থ এবং শেষ ক্লাস। আশা করি এই ক্লাসের মধ্যেই এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের যে যোজক টিস্যুটা ছিল, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু 3 ধরনের ছিল। কি কি? ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু আর তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু আবার 2 ধরনের ছিল, একটা হচ্ছে রক্ত এবং আরেকটা হচ্ছে লসিকা। গত ক্লাসে আমরা রক্ত দিয়ে শেষ করেছিলাম। রক্তর উপর আমরা অনেক কিছু জেনেছি এবং এর মাধ্যমে আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম। গত ক্লাসে অনেকে লসিকা সম্পর্কে জানতে চেয়েছো। তো আজকে আমি লসিকা দিয়ে শুরু করব। তো লসিকা জিনিসটা কি? লসিকা হচ্ছে রক্তরসেরই অনুরূপ। তো আমরা ধরে নিচ্ছি যে লসিকা, আচ্ছা একটা স্টোরি বলি যে লসিকা আর রক্তরস হচ্ছে 2 জন ভাই। হ্যাঁ, তো লসিকার রক্তরসকে তাদের বাবা মা তাদেরকে কিছু সম্পত্তি দিয়ে গেছে। সম্পত্তিগুলো হচ্ছে রক্তকণিকা। কোনগুলো? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই 3টা সম্পত্তি দিয়ে গেছে। কিন্তু রক্তরস হচ্ছে একটু লোভী প্রকৃতির। সে সবকিছুই চায়, সে তার সম্পত্তিও লাগবে, আবার বাসস্থানও লাগবে। রক্তগুলো সাধারণত কোথায় থাকে? রক্তগুলো সাধারণত থাকে হচ্ছে রক্তনালীতে। রক্তনালী আবার 3 ধরনের হয়। কি কি? ধমনী, শিরা এবং অনুচক্রিকা। অনুচক্রিকা বলতেছি, কৈশিক জালিকা। এই 3 ধরনের রক্তনালী আছে। তো রক্তরস চায় রক্তনালীতে শুধুমাত্র সেই থাকবে, মানে লসিকাকে সে সেখানে জায়গা দিতে চায় না। ধমনী, শিরা, কৈশিক জালিকা যে জায়গাগুলো আছে সেখানে শুধু রক্তরসই থাকতে চায়, সেখানে লসিকাকে সে জায়গা দিতে চায় না। তো লসিকা তখন কি করবে? লসিকা তখন আহ এমনিতেই কোনো মানে সম্পত্তিও পাইলো না, আবার জায়গাও পাইলো না। সে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তো পথিমধ্যে তার কোষের সাথে দেখা হয়। কোষ বা টিস্যুর মধ্যেই তো কোষ থাকে। তো ওই কোষের সাথে দেখা হয়। কোষকে সে সবকিছু খুলে বলে যে রক্তরস তাকে রক্ত কণিকাও দিচ্ছে না, আবার তাকে থাকতেও দিচ্ছে না। ধমনী, শিরা, কৈশিক জালিকা এসবে থাকতেও দিচ্ছে না। তখন কোষের মায়া হয় লসিকার প্রতি। তো লসিকাকে কি করে? ওই টিস্যুতে কোষের মাঝখানে যে ফাঁকা স্থান আছে না, ওই ফাঁকা স্থানে লসিকাকে থাকতে দেয়। তখন তো লসিকার একটা জায়গা হয়ে গেল থাকার। এভাবে লসিকা কি করে? তার নিজের একটা থাকার জায়গা নিজেই তৈরি করে নেয়। সেই থাকার জায়গাটাকে বলা হয় লসিকা নালী। লসিকা নালী। লসিকা নালী হচ্ছে যেই পথের মধ্য দিয়ে লসিকাটা প্রবাহিত হয়। রক্তরস থাকে রক্তনালীতে, সে লসিকাকে তার জায়গা থেকে মানে জায়গাটাতে থাকতে দিচ্ছে না। সেজন্য সেই রক্তনালীতে শুধুমাত্র রক্তরসই থাকে। তো সেই জায়গায় জায়গা না পেয়ে লসিকা কি করে?
তার জন্য নিজের একটা জায়গা করে নেয়, সেটার নাম হচ্ছে লসিকা নালী। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে লসিকা কাকে বলে, লসিকা হচ্ছে কোষ টিস্যুর যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, টিস্যুর আন্তঃকোষীয় ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ থাকে সেটাই হচ্ছে মূলত লসিকা। এই লসিকাটা হচ্ছে কোথায় থাকে? অবস্থান আন্তঃকোষীয় ফাঁকা স্থানে। ওই যে কোষের লসিকার প্রতি একটা মানে খারাপ লাগা কাজ করছিল, সেজন্য সেই কোষটা তাকে ওই ফাঁকা স্থানে থাকতে দিছিল। আর সেখানেই ওই আন্তঃকোষীয় ফাঁকা স্থানেই লসিকাটা পরবর্তীতে লসিকা নালী গঠন করে। অর্থাৎ এটার নালীপথটা হচ্ছে আলাদা। রক্ত যেমন রক্তনালী দিয়ে যায়, লসিকাটা যায় কোথা দিয়ে? লসিকা নালী দিয়ে। অর্থাৎ এটার একটা আলাদা নালীপথ, আলাদা নালীপথ। আর আরেকটা কি, যেহেতু লসিকা আর রক্তরস দুইজনই ভাই বলছিলাম ফার্স্টে, তো আমরা বলতে পারি কি লসিকার বৈশিষ্ট্যগুলো হচ্ছে অনেকটা রক্তরসের বৈশিষ্ট্যের মতোই। রক্তরসের বৈশিষ্ট্য কি কি ছিল? রক্তরস ছিল হলুদাভ এবং ঈষৎ ক্ষারীয়। তো আমরা বলতে পারি কি লসিকার বৈশিষ্ট্যগুলো এরকম। লসিকা কি? হলুদাভ এবং ঈষৎ ক্ষারীয়। অর্থাৎ এটার পিএইচ হচ্ছে তোমার 7 থেকে একটু বেশি, অর্থাৎ রক্তের পিএইচ এর মতোই এটার পিএইচটা। একটু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, একটা চিত্র দিই এখানে। এখানে চিত্র দেখতে পাচ্ছি, যদিও চিত্রের উপর লেখাগুলো চলে আসছে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে রেড অংশ হচ্ছে ধমনী আর ব্লু হচ্ছে গিয়ে শিরা। মাঝখানে ব্লু আর রেড মিলে কৈশিক জালিকা তৈরি করলো। এর মাঝখানে আবার গ্রিন কিছু দেখতে পাচ্ছি না, নালীর মতো? এই গ্রিন অংশটাই হচ্ছে মূলত লসিকা নালী। এই লসিকা নালীর মধ্যেই কি থাকে? আমাদের লসিকাটা থাকে। ঠিক আছে? আর লসিকার মধ্যে কি কি থাকে? লসিকার মধ্যে থাকে বিভিন্ন রকম লিম্ফয়েড সেল থাকে বা লসিকা কোষ। ঠিক আছে? তো এখন তোমাদের মানে মনে প্রশ্ন জাগতে পারে যে এই লসিকাটার কাজ কি? আপুর মেবি নেট প্রবলেম, তোমরা একটু সবাই ওয়েট করো, আপু শীঘ্র চলে আসবে।
সরি, আসলে আমার ইলেকট্রিসিটিটা চলে গেছিল, তো এজন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আপু, আবার শুরু করেন, সমস্যা নেই, সবাইকে বলে দিছিলাম। আচ্ছা, আমি কি ক্লাসটা কন্টিনিউ করবো এখন? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে। হ্যাঁ আপু, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ধমনী আছে, যেটা রেড কালার সেটা হচ্ছে ধমনী, যেহেতু এটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এবং যেটা ব্লু সেটা হচ্ছে শিরা, কারণ সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এবং এই ধমনী আর শিরা মিলে মাঝখানে জালকের মতো অংশ সৃষ্টি করে, সেটা হচ্ছে কৈশিক জালিকা। তো এই কৌশিক জালিকার মাঝে মাঝে এই কোষের ফাঁকে ফাঁকে এই লসিকা নালীটা গঠিত হয়। এই লসিকা নালীর ভেতরে থাকে হচ্ছে লসিকা, আর এই লসিকার মধ্যে থাকে বিভিন্ন রকমের লিম্ফয়েড সেল। তো এখন এই লসিকার কাজটা কি? লসিকার কাজটা হচ্ছে, ধরো আমাদের দেহে বিভিন্ন রকমের খাদ্যকণা কি বলে কোষিক জালিকার মাধ্যমে পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। কিন্তু অনেক সময় কিছু স্নেহ পদার্থ থাকে যেগুলো কৈশিক জালিকার মধ্য দিয়ে অতিক্রম করতে পারে না এই কোষের ফাঁকে ফাঁকে। তো সেক্ষেত্রে কি হয়? নালীর ভেতরে থাকে হচ্ছে হ্যালো। আচ্ছা, তো স্নেহ পদার্থ থাকে, স্নেহ পদার্থগুলো কৈশিক নালিকার বাধাটা অতিক্রম করতে পারে না। তখন সেক্ষেত্রে এই লসিকা নালীর মাধ্যমে মূলত এই স্নেহ পদার্থগুলো অতিক্রম করে, মানে পরিবাহিত হয়। আরো একটা কাজ আছে, যেটা হচ্ছে দেহের যে সকল কোষের রক্ত, মানে রক্তগুলো পৌঁছাতে পারে না, হ্যাঁ, আমাদের দেহের বিভিন্ন অংশ আছে যেখানে রক্তটা পৌঁছাতে পারে না ঠিক মতো, সেক্ষেত্রে ওই খাদ্য আর পুষ্টি বা অক্সিজেন সেগুলো লসিকা নালীর মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। আর আরেকটা কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। আমাদের দেহের যে লসিকা, ওই লসিকার মধ্যে এক ধরনের কোষ থাকে যেটাকে লিম্ফয়েড সেল বলে, সেটা কি করে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তাইলে কয়টা কাজ পাইলাম? ৩টা কাজ পাইলাম। একটা হচ্ছে মূলত কি স্নেহ পদার্থ অনেক সময় কৌশিক জালিকার মধ্য দিয়ে অতিক্রম করতে পারে না, সেক্ষেত্রে সেটা লসিকা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। আরেকটা কাজ হচ্ছে যেসব অংশে আমাদের খাদ্য পুষ্টিটা পরিবহন করতে পারে না রক্তটা, সেসব অংশে লসিকাটাই সেই কাজটা করে থাকে। আর আরেকটা কাজ হচ্ছে গিয়ে কি আমাদের রোগ প্রতিরোধ করে। আমাদের যে বি লিম্ফোসাইট কোষটা আছে, সেই বি লিম্ফোসাইট কোষটা রোগ প্রতিরোধে সহায়তা করে। আচ্ছা, আমি একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? লসিকার প্রথম কাজটা, আচ্ছা, আমাদের দেহে বিভিন্ন রকমের খাদ্যকণা, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, আবার স্নেহ জাতীয় খাদ্যগুলো রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় স্নেহ পদার্থের কণাগুলো একটু বড় হওয়ার কারণে সেটা কোষিক জালিকার মধ্য দিয়ে অতিক্রম করতে পারে না। তো সেক্ষেত্রে কোষিক জালিকার মধ্য দিয়ে অতিক্রম না করে সেটা লসিকা নালী পথে অতিক্রম করে, বিভিন্ন দেহে ছড়িয়ে যায়। সেটাই হচ্ছে মূলত প্রথম কাজটা। উম, আচ্ছা, তাহলে আমি নেক্সট, আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ট্রানজিশনাল আবরণী বলা হয় কোন আবরণী টিস্যুকে? 4টা অপশন আছে: স্কোয়ামাস আবরণী টিস্যু, সিউরোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম, সেই ক্লাস থেকে এখানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে। একজন বলতেছে আমি ফার্স্ট পড়াই, কারো কি মনে হচ্ছে আমি ফার্স্ট পড়াচ্ছি?
ফার্স্ট পড়ালে তো 4টা ক্লাস পর্যন্ত আসতো না এই চ্যাপ্টারটা। আমি চেষ্টা করছি তোমাদেরকে ডিটেইলসে পড়াতে। এর চেয়ে স্লো পড়ানো পসিবল না আসলে। আচ্ছা, অনেকেই অ্যান্সার করতেছো ডি। তো সবাই দেখছি সঠিক উত্তরটাই দিচ্ছ। সঠিক উত্তর হচ্ছে ডি, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কারণ কি? কারণ হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটার স্তরটা ক্রমাগত চেঞ্জ হতে পারে। ফার্স্টে ধরো তোমরা দেখলা 2-3টা স্তর আছে, তখন কিছু মিনিট পর দেখবা কি স্তরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 7-8টা হয়ে গেছে। এই কারণে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে বলা হয় ট্রানজিশনাল আবরণী। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ট্রানজিশনাল আবরণীর একটা এক্সাম্পল দিতে, কি এক্সাম্পল হতে পারে ট্রানজিশনাল আবরণীর? ট্রানজিশনাল আবরণীর একটা এক্সাম্পল দাও। ওকে, আমি আনসার পাইছি মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের যে টিস্যুটা সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আর যেহেতু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর আরেকটা নাম ট্রানজিশনাল আবরণী টিস্যু, সেটা আমরা বলতেই পারি মেরুদণ্ডী প্রাণীর যে টিস্যুটা সেটা হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত পড়তেছিলাম যোজক টিস্যু। প্রাণীদেহে যে 4 ধরনের টিস্যু আছে, আবরণী টিস্যু, যোজক টিস্যু। এখন আমরা পড়বো পেশি টিস্যু। পেশি টিস্যু হচ্ছে দেহের যে মাংসল অংশটা, যেটা আমরা আবরণ টিস্যু দিয়ে আবৃত করা থাকে, আর যেটা আমাদের যে স্কেলেটনটা আছে সেটাকে বেস করে আবৃত হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত আমাদের পেশি টিস্যু। পেশি টিস্যুটা হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়। মেসোডার্ম জিনিসটা কি? আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের দেহে 3টা স্তর থাকে। স্তরগুলো কি কি? একটোডার্ম, একটোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেসোডার্ম। তো একটোডার্মটা কি? একটোডার্মটা হচ্ছে সবার বাইরের আবরণটা, আর বাইরের আবরণটার পরবর্তী স্তরটা হচ্ছে মেসোডার্ম। ওকে, এটা মাঝখানে লেখা উচিত ছিল আমার। মেসোডার্মটা হচ্ছে একটোডার্মের পরের স্তরটা, এবং সবচেয়ে ভেতরের স্তরটা হচ্ছে এন্ডোডার্ম। তো এই 3টা স্তর থাকে আমাদের ভ্রূণে। তো আমরা যে পেশি টিস্যুটা আছে, সেই পেশি টিস্যুটা আমাদের ভ্রূণের মাঝখানের যে স্তরটা আছে ওই স্তরটা থেকে সৃষ্টি হয়। তো আমরা বলতে পারি কি পেশি টিস্যুটা মেসোডার্ম থেকে সৃষ্টি। আর আরেকটা কি, সংকোচন ও প্রসারণশীল। আমরা আমাদের পেশিগুলোকে প্রতিনিয়ত সংকোচন প্রসারণ করতে পারি, অথবা এরা নিজেরাও সংকোচন প্রসারণ ঘটাতে পারে। সাউন্ড আসতেছে না মানে? কারো কি সাউন্ড প্রবলেম হচ্ছে? না আমার এখানে তো ফেসবুক থেকেও ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার নেটের সমস্যা, যারা বলতেছো সাউন্ড প্রবলেম। আচ্ছা, এখন কি বলছিলাম? আচ্ছা হ্যাঁ, সংকোচন আর প্রসারণশীল। আমাদের দেহের পেশিগুলো আমরা নিজের ইচ্ছাতে সংকোচন প্রসারণ করতে পারি, আবার এমন কিছু টিস্যু আছে যেগুলো কি আমরা নিজের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি না। সেগুলো ব্রেনের অন্য কিছু অংশ আমরা নিজেরা সেটা নিয়ন্ত্রণ করে, সেটা আমরা নিজের ইচ্ছাতে করতে পারি না। আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে এদের কোষের টিস্যু, যেহেতু টিস্যুর মধ্যে বিভিন্ন কোষ আছে অবশ্যই, কিন্তু কোষের মধ্যে কোনো প্রকার মাতৃকা থাকে না, প্রায় অনুপস্থিতি ধরা হয়। মাতৃকা কি? মাতৃকা মানে হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। মাতৃকা হচ্ছে জলীয় একটা অংশ যেটা কি কোষের অন্যান্য অংশকে ধারণ করে রাখে। এটা প্রায় অনুপস্থিত থাকে। আর কোষগুলো কি সরু হয়, অর্থাৎ চিকন ধরনের হয়, আর লম্বা হয় এবং আঁশ জাতীয় হয়। তো পেশি টিস্যুর ক্ষেত্রে এই 4টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। কি কি? মেসোডার্ম থেকে তৈরি, সংকোচন ও প্রসারণশীল, সেটা নিজের ইচ্ছাতেও হোক বা না হোক, এবং মাতৃকা প্রায় অনুপস্থিত, এবং পরিশেষে কি কোষগুলো সরু, লম্বা আর তন্তুময় হয়। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?
আশা করি থাকার কথা না, কারণ এখানে কিছুই নেই। আচ্ছা, এখানে আমরা ৩ ধরনের পেশি দেখতে পাচ্ছি। দেখো, এই মানুষটার এই যে হাতের দিকের এই পেশিগুলা, হাতের দিকের এই পেশিগুলো কি আমরা নিজের ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি। যেহেতু এটা প্রাণীর ইচ্ছাধীন, সেহেতু এটাকে বলা হয় কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক ওয়ার্ডটা থেকে বুঝতে পারতেছি এটা আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি। এছাড়া আরেকটা পেশি আছে যেটা দেখো, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীর যে প্রাচীরটা, ওই প্রাচীরেও কিন্তু অনেক রকমের পেশি থাকে। হুম? ওই পেশিটা মূলত হচ্ছে আমাদের পেশি টিস্যু। পেশি টিস্যুর কোন কোন ক্লাসিফিকেশনটা? অনৈচ্ছিক পেশিটা। কারণ কি? আমরা কিন্তু চাইলে আমাদের পাকস্থলীর যে প্রাচীরটা সেটাকে নড়াচড়া করতে পারি না। পারি? আমরা কি পাকস্থলীর প্রাচীরটা নড়াচড়া করতে পারি ইচ্ছামতো? পারি না। সেটা কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে আমাদের ব্রেনের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা নিয়ন্ত্রণ করে। তো যেহেতু আমরা এটা নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি না, নিজের ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি না, সেহেতু এটাকে বলা যায় কি অনৈচ্ছিক পেশি। আরেক ধরনের পেশি আছে যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে থাকে। হৃৎপিণ্ড বা হার্টে থাকে। এটা হচ্ছে আ বৈশিষ্ট্যগুলো ঐচ্ছিক পেশির মতো হলেও কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। কারণ কি? আমরা হৃৎপেশিকে চাইলেও নিজের ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করতে পারি না। তো আমরা এর মধ্যে কি ৩ ধরনের পেশি পেয়ে গেলাম। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই যে এখানে পেশিগুলোর চিত্র দেওয়া আছে এবং নিচের এগুলো হচ্ছে গিয়ে আরেকটু বড় করে যখন দেখব তখন মানে রিয়াল যে হিস্টোলজি ডায়াগ্রামটা সেটা। এটা জাস্ট চিত্র তোমাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে আরো ডিটেইলস আলোচনা করব। এই যে এখানে আছে কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির আরেকটা নাম কি আছে? ঐচ্ছিক পেশিকে বাংলায় আরো একটা নামে ডাকা হয়। সেটা কি? কেউ কি বলতে পারবে? একজন জিজ্ঞেস করতেছে ডোরাকাটা টিস্যু কি? এই ঐচ্ছিক পেশিটাই হচ্ছে মূলত ডোরাকাটা টিস্যু। কারণ কি? আচ্ছা, আগে লিখি। এই পেশির আরেক নাম হচ্ছে ডোরাকাটা পেশি। হ্যাঁ, এটার ইংলিশে বলা হয় striated muscle। তো এই কোষগুলোর বৈশিষ্ট্য কি কি? কোষগুলো হচ্ছে নলাকার। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি কোষগুলো নলাকার। তাও আমি এখানে আরেকবার আঁকি। দেখো, হ্যাঁ, এই কোষগুলো হচ্ছে নলাকার এবং শাখাবিহীন। কোনো শাখা থাকবে না। এখান থেকে কোনো শাখা এরকম করে শাখা বের হবে না। ওকে, কোনো শাখা থাকবে না এবং আড়াআড়ি ডোরাযুক্ত। জোড়াযুক্ত আছে, এগুলো হবে কি ডোরাযুক্ত। ভুল লিখছে এখানে। মানে আড়াআড়ি বলতে হচ্ছে এরকম কিছু ডোরা কাটা থাকে, সেজন্য এটাকে বলা হয় কি ডোরাকাটা পেশি বলা হয়। আর কি বলছে এখানে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। ধরলাম এটা একটা কোষ। হ্যাঁ, এটা একটা কোষ। এই কোষের মধ্যে একের অধিক নিউক্লিয়াস থাকে। বুঝতে পারছি? আর এটা কি অস্থিতন্ত্রের সংলগ্ন। অস্থি মানে কি? অস্থি বলতে আমরা মূলত এখানে আমাদের যে কঙ্কালটা আছে, কঙ্কালটাকে বুঝবো। আ এই ঐচ্ছিক পেশিগুলো আমাদের কঙ্কালের যে অস্থিগুলো আছে, ওই অস্থিগুলোর সাথে সংলগ্ন থাকে এবং দ্রুত সংকোচন প্রসারণ ঘটায়। আমরা কি ঐচ্ছিক পেশিকে দ্রুত সংকুচিত প্রসারিত করতে পারি আমাদের ইচ্ছামতো। তো যেহেতু ঐচ্ছিক পেশি তাহলে বলতে পারি কি প্রাণীর ইচ্ছায় সংকোচন প্রসারণ ঘটানো যায়। আর আরেকটা বৈশিষ্ট্য কি নলাকার শাখাবিহীন আড়াআড়ি ডোরাযুক্ত একাধিক নিউক্লিয়াস থাকে, অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে এবং দ্রুত সংকোচন এবং প্রসারণ হয়। তাহলে আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি, তোমরা বইয়ে আরো ক্লিয়ার চিত্র দেখতে পারবা। তো এখানের মধ্যে যে এই অংশগুলো এগুলো হচ্ছে গিয়ে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এখানে আড়াআড়ি যে ডোরা আছে, ডোরাগুলো হচ্ছে গিয়ে কি ডোরা। আর এখানের মধ্যে পেশির যে আবরণ, পেশির আবরণটাকে কি বলা হয়? পেশির আবরণটাকে বলা হয় সার্কোলেমা।
যে কোনো কিছুর আবরণ বা পর্দা এগুলো শেষে কি থাকে, লেমা ওয়ার্ডটা থাকে। তো সেরকমই পেশির আবরণকে বলা হয় সার্কোলেমা। ঠিক আছে, এটুক পর্যন্ত আশা করি কারো প্রশ্ন নেই। আমি অনৈচ্ছিক পেশিতে চলে যাচ্ছি। অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতির হয়। মাকু বলতে কি বুঝো? মাকুর আকৃতি হচ্ছে এরকম, এই যে মাঝখানে একটু মোটা হয়, মাঝখানের তুলনায় এর প্রান্ত ভাগগুলো একটু সরু থাকে। অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি। আর মসৃণ ওয়ার্ডটা থেকে বুঝতে পারতেছি এটার ইংলিশ হবে গিয়ে কি, স্মুথ মাসেল। আচ্ছা, মাকু আকৃতির, মাকু বলতে মাকুর আকৃতি হচ্ছে কিরকম, এই যে মাঝখানে একটু মোটা থাকে এবং দুই পাশটা একটু সরু থাকে। তো এই অনৈচ্ছিক পেশিরও কি একটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হয় কি, সার্কোলেমা বলে। সার্কোলেমা। কোষে একটা নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে না, একটা মাত্র নিউক্লিয়াস থাকে এবং এখানে কোনো আড়াআড়ি দাগ নেই। এখানে কোনো আড়াআড়ি দাগ নাই বিধায় এটাকে কি বলা হয়, মসৃণ পেশি বলা হয়। আচ্ছা, এরপর চলে যায় হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলে। হৃদপেশি হচ্ছে একটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটাকে বিশেষ ধরনের কেন বলা হয়? কারণ চিত্র দেখে মনে হতে পারে কি এটা একটা অনৈচ্ছিক পেশি, সরি ঐচ্ছিক পেশি। কারণ কি, ঐচ্ছিক পেশির মতো এর কোষগুলো কি নলাকার এবং শাখান্বিত। আচ্ছা, ঐচ্ছিক পেশির কোষগুলো কিন্তু শাখান্বিত ছিল না, মনে আছে? ঐচ্ছিক পেশির কোষগুলো শাখান্বিত ছিল না, কিন্তু এখানের যে কোষগুলো দেখো, এখান থেকে একটা শাখা বের হইছে, এই যে রেড করে দিচ্ছি, এগুলো হচ্ছে শাখা। একটা থেকে একটা শাখা বের হয়েছে, এই জন্য কি বলা হয়, শাখান্বিত এবং আড়াআড়ি ডোরাযুক্ত। এই যে আড়াআড়ি ডোরা আর নলাকার, এগুলো কিসের বৈশিষ্ট্য? ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। কিন্তু যদি আমরা আরেকটু চিন্তা করি, আমরা কিন্তু চাইলেই হৃদপেশিকে সংকুচিত প্রসারিত করতে পারি না নিজের ইচ্ছা মতো। তো এ কারণে, আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে মায়োফাইব্রিল কি? মায়োফাইব্রিল হচ্ছে বান্ডেল অফ প্রোটিন। হ্যাঁ, মায়োফাইব্রিল হচ্ছে একটা প্রোটিনের বান্ডেল আকারে যদি চিন্তা করি, অনেকগুলো মায়োফাইব্রিল মিলে কি একটা পেশি টিস্যু গঠিত হয়। একটা পেশি কোষের মধ্যে অনেকগুলো মায়োফাইব্রিল বান্ডেল আকারে থাকে। মায়োফাইব্রিলের উপাদানগুলো কি কি? মায়োফাইব্রিলের উপাদানগুলো হচ্ছে মূলত অ্যাক্টিন হইতে পারে, তারপর মায়োসিন। এই অ্যাক্টিন মায়োসিন ওয়ার্ডগুলো আমরা পড়ছিলাম কোথায়? কোষীয় কঙ্কালে। কোষীয় কঙ্কালের যে কঙ্কালগুলো, সেগুলো কি অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি ছিল। ওগুলো কিন্তু তন্তুযুক্ত ছিল। তেমনি মায়োফাইব্রিলটাও কিন্তু তন্তুময় এবং এগুলো হচ্ছে মূলত প্রোটিনের বান্ডেল। এই প্রোটিনের বান্ডেলগুলো নিয়েই আমাদের পেশি টিস্যুটা গঠিত। তো আমরা বলতে পারি কি, আমাদের পেশিটা হচ্ছে কি প্রোটিন জাতীয় পদার্থ। আমরা যে মাছ মাংস খাই, ওই মাছ মাংসগুলো কি প্রোটিন জাতীয়। ওকে, আচ্ছা, ইন্টারক্যালেটেড ডিস্ক আমি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরলাম এটা একটা হৃদপেশি, হৃদকোষ, এটা একটা কোষ। হ্যাঁ, এই কোষ দুটার মাঝখানে একটা ডিস্কের মতো থাকে। এই ডিস্কটাই হচ্ছে মূলত আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক। দুইটা কোষের মাঝখানে যে ডিস্কের মতো, মানে যেটা দুইটা কোষকে আলাদা করে রাখে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি ইন্টারক্যালেটেড ডিস্ক। আর এখানের কোষের আমরা ঐচ্ছিক পেশির ক্ষেত্রে পড়ছিলাম কি প্রত্যেকটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, কিন্তু আমাদের কার্ডিয়াক পেশিতে কিন্তু নিউক্লিয়াস একাধিক থাকে না, নিউক্লিয়াস থাকে মূলত একটাই, একটা নিউক্লিয়াস, মানে প্রতিটা কোষে একটা নিউক্লিয়াস থাকে। তাহলে যদি তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে হৃদপেশিকে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি কেন বলা হয়, এর কারণ হচ্ছে এর আকার আকৃতি ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। কারণ আমরা এটাকে মানে ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি না, এ কারণে এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। সার্কোলেমা হচ্ছে পেশির আবরণ।
যে কোনো কিছুর আবরণটা হচ্ছে লেমা। যেমন আমরা কোষের আবরণকে প্লাজমা লেমা বলতাম, তেমনি পেশি টিস্যুর আবরণগুলোকে বলা হয় সার্কোলেমা। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই, নাহলে শেষ করতে পারবো না। আচ্ছা, আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম হচ্ছে পেশি টিস্যু নিয়ে। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু প্রাণী কোষে প্রাণী দেহে ৪ ধরনের টিস্যু থাকে। টিস্যুগুলো হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং সর্বশেষ স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুটা হচ্ছে আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি। দেখো এখানে বলল কি কোষটা বহুভুজাকৃতির হবে। সরি, বহুভুজ মানে কি? বহুভুজ হচ্ছে ধরো ওইটার অনেকগুলো বাহুর মতো থাকে। যেমন কি আমরা যদি ষড়ভুজ চিন্তা করি, এটা ৬টা বাহু, ৭টা বাহু তারপর সপ্তভুজ হচ্ছে কি ৭টা বাহু, ওরকম। দেখো কোষ হচ্ছে মূলত বহুভুজ আকৃতির। এই যে এই অংশটা, এটাই হচ্ছে মূলত কোষ। এটাকে বলা হয় কোষ দেহ। আচ্ছা, স্নায়ু টিস্যুর আরেকটা নাম আছে। স্নায়ু টিস্যুর আরেকটা নাম কেউ বলতে পারবে? স্নায়ু টিস্যুর আরেকটা নাম আছে, নামটা কি? এটা মেবি আমি আগেও আস্ক করছিলাম। একজন জিজ্ঞেস করতেছো ইন্টারক্যালেটেড ডিস্ক কি ঐচ্ছিক পেশিতেও থাকে কিনা? না, ইন্টারক্যালেটেড ডিস্কটা ঐচ্ছিক পেশিতে থাকে না। এটা শুধুমাত্র তোমার হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলে থাকে। আচ্ছা, অনেকে আনসার দিয়ে ফেলছো যে নিউরন। হ্যাঁ, স্নায়ু টিস্যুর অপর নাম হচ্ছে নিউরন। আমাদের মস্তিষ্ক অনেকগুলো, শুধু মস্তিষ্ক না, আমাদের সারা দেহ অনেকগুলো নিউরন দিয়ে গঠিত। নিউরনের মূলত ৩টা অংশ। ৩টা অংশ কি কি? এই যে আমরা বহুভুজ আকৃতির অংশ দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় কোষ দেহ। কোষ দেহর মধ্যে থাকে গিয়ে একটা নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস ছাড়াও অন্যান্য কোষাঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তারপরে গোলজি বস্তু থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে। কিন্তু একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল থাকে না। এই সেন্ট্রিওল না থাকার কারণে কিন্তু আমাদের যে স্নায়ু টিস্যুটা, সেটা বিভাজিত হতে পারে না। কারণ কি? সেন্ট্রিওল যদি না থাকে, প্রাণী কোষের সেন্ট্রিওল যদি না থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার অ্যাস্টার রে তৈরি হবে না। অ্যাস্টার রে তৈরি হওয়াটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ স্টেপ। যদি সেই স্টেপটাই না হয়, তাহলে কেমনে সেখানে কোষ বিভাজন ঘটবে? বুঝতে পারছি ব্যাপারটা? সেন্ট্রিওল না থাকার কারণে আমাদের স্নায়ু টিস্যুটা কখনো বিভাজিত হয় না। আমরা জন্মের সময় যে যত সংখ্যক স্নায়ু টিস্যু নিয়ে জন্মাই, সেই সংখ্যকই স্নায়ু টিস্যু থাকে। সেটা কখনো বৃদ্ধি পায় না। ওকে, আচ্ছা, কোষ দেহ পড়লাম, নিউক্লিয়াস পড়লাম। হ্যাঁ, নিউক্লিয়াস যুক্ত। সাইটোপ্লাজমে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বস্তু থাকে, রাইবোজোম থাকে, ইত্যাদি থাকে। কিন্তু একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রিওল। আচ্ছা, আমরা আর কি কি পড়ছিলাম? স্নায়ু টিস্যুর 3টা অংশ, কোষ দেহ। আচ্ছা, এখানে লিখি 3টি অংশ। একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা হচ্ছে ডেনড্রাইট, এবং আরেকটা হচ্ছে এক্সন। দেখো, এই কোষ দেহ পড়লাম। কোষ দেহ থেকে দেখো অনেকগুলো অংশ বের হচ্ছে, সূক্ষ্ম সুতার মতো অনেকগুলো অংশ বের হচ্ছে। এগুলো হচ্ছে মূলত ডেনড্রন। হ্যাঁ, ডেনড্রন থেকে, যেমন ধরো এটা একটা ডেনড্রন, রেড দিয়ে বুঝাচ্ছি। এই ডেনড্রন থেকে আরো 2টা শাখা বেরোলো না? শাখা প্রশাখা। এই শাখা প্রশাখাগুলো হচ্ছে মূলত ডেনড্রাইট। তাহলে আমরা কি বুঝলাম? কোষ দেহ থেকে যে শাখাগুলো বের হয় সেগুলো হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয় সেটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইন লিখছি, ট হবে। ওকে, আচ্ছা, কোষ দেহ থেকে আরেকটা লম্বা, মানে ডেনড্রনের থেকে অনেক লম্বা একটা সুতার মতো অংশ বের হয়, যেটা আমি এখানে দেখাচ্ছি। রেড অংশ, সুতার মতো বের হলো না একটা রেড অংশ? কোষ দেহ থেকেই তো বের হয়েছে। এই সুতার মতো অংশটা হচ্ছে আমাদের অ্যাক্সন। এখন একটা স্নায়ু টিস্যুতে অনেকগুলো ডেনড্রন বা ডেনড্রাইট থাকতে পারে, কিন্তু একটা স্নায়ু টিস্যুতে একটা মাত্র এক্সন থাকবে।
একের অধিক অ্যাক্সন থাকে না একটা স্নায়ু টিস্যুতে। ঠিক আছে? তো এই স্নায়ু টিস্যুটা কি করে? এই স্নায়ু টিস্যুটা করে কি আমরা মানে যে বিভিন্ন উদ্দীপনা যেমন তাপ, চাপ ইত্যাদি মস্তিষ্কে বহন করে নিয়ে যায় স্নায়ু টিস্যুগুলো। এরপর মস্তিষ্ক সেই উদ্দীপনাটাকে বিশ্লেষণ করে এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করাটা স্নায়ু টিস্যুর কাজ। ঠিক আছে? এখন এখানে একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছি সিন্যাপস। সিন্যাপসটা কি? দেখো, আমাদের তো আর একটা মাত্র স্নায়ু টিস্যু না, অনেকগুলো স্নায়ু টিস্যু আছে। তো এই এক ধরলাম এই ১ নাম্বার স্নায়ু টিস্যুর এই লাস্টের যে অ্যাক্সনের প্রান্তগুলো, অ্যাক্সনের লাস্ট প্রান্তগুলো এই ২ নাম্বার অ্যাক্সনের ২ নাম্বার স্নায়ু টিস্যুর ডেনড্রনের সাথে যুক্ত হচ্ছে। তো এখানে একটা সংযোগস্থল সৃষ্টি হচ্ছে না? অ্যাক্সন আর ডেনড্রাইটের মধ্যে। তো অ্যাক্সন আর ডেনড্রাইটের মধ্যে যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটাকে মূলত বলা হয় সিন্যাপস। ঠিক আছে? সিন্যাপস তো বুঝতে পারছো আশা করি। সিন্যাপস ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, স্নায়ু টিস্যুর কাজ। স্নায়ু টিস্যুর কাজ কি? স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে আমরা কোনো কিছু মেমোরাইজ করতে কি এই স্নায়ু টিস্যু সহায়তা করে। অর্থাৎ স্মৃতি সংরক্ষণ। আরেকটা কি করে? সমন্বয় সাধন করে। সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে কি? আমাদের দেহের মধ্যে তো অনেকগুলো অঙ্গ আছে। বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে। এখন একটা প্রশ্ন আসতে পারে কি নিউরনের বিভাজন কেন ঘটে না? এটার আনসার তো আমি বলে দিলাম। যেহেতু এর মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল না থাকার কারণে এর মধ্যে কোনো প্রকার অ্যাস্টার রে সৃষ্টি হবে না। অ্যাস্টার রে সৃষ্টি না হওয়ার কারণে এর মধ্যে কোনো বিভাজন ঘটবে না। এটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আচ্ছা, রেনভিয়ারের পর্ব। আচ্ছা, আমি একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট বলি নাই। দেখো এক্সনের চারপাশে এখানে দেখো অনেকগুলো ইয়েলো কালারের জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে মায়েলিন। হ্যাঁ, প্রত্যেকটা মায়োলিনের মাঝখানে দেখো এই এই অংশটাতে এই অ্যাক্সনের অংশটাতে কোনো মায়োলিনের কিছু নাই। তো মানে কি অ্যাক্সনটা এখানে খালি অংশ। হ্যাঁ, কোনো মায়োলিন দিয়ে আবৃত নাই। তো যেই অংশটা খালি থাকে সেই অংশটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব। রেনভিয়ারের পর্ব। মায়োলিনের মধ্যবর্তী স্থানে যে অংশটা যে অ্যাক্সনটা অনাবৃত অবস্থায় থাকে সেই অংশটা হচ্ছে রেনভিয়ারের পর্ব। আচ্ছা, এখন একটা প্রশ্ন রাখি তোমাদের কাছে, সেটা হচ্ছে কোন কলায় ধাত্র অনুপস্থিত? ৪ টা অপশন আছে যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা এবং আবরণী কলা। তার আনসার কি হবে? কেউ বি বলতেছো, কেউ সি বলতেছো। সি কেন? সি কেন হবে এটা? এটার আনসার হচ্ছে বি, পেশী কলা। পেশী কলা শুরু করার প্রথমেই বলছিলাম মাতৃকা প্রায় অনুপস্থিত। মাতৃকা মানে হচ্ছে ম্যাট্রিক্স ধাত্র। যে কোনো কিছুই প্রশ্নে আসতে পারে। তোমার এরকমও প্রশ্ন আসতে পারে যে কোন কলায় ম্যাট্রিক্স অনুপস্থিত। তো সেক্ষেত্রেও পেশী কলায় হবে। তো যেগুলো সিমিলার ওয়ার্ড সেগুলো মনে রাখতে হবে। ওকে, আনসার হচ্ছে পেশী কলা। আচ্ছা, এতক্ষণ আমরা টিস্যু নিয়ে পড়লাম। টিস্যুগুলো হচ্ছে কি ৪ ধরনের টিস্যু আছে প্রাণীদেহে। এখন আমরা পড়বো হচ্ছে অঙ্গ ও তন্ত্র নিয়ে। তোমাদের বই খুবই ছোট করে দেওয়া আছে এই অঙ্গ ও তন্ত্র বিষয়ে। এই স্লাইডটা আমি একদম শুরুর দিকে
শুরুর দিকেও এরকম কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম যে একটা কোষ অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ এবং অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। যেমন এটা হচ্ছে পরিপাকতন্ত্র। এখন তোমাদের বইয়ে অঙ্গসংস্থান বিদ্যা বলতে একটা ওয়ার্ড আছে। সেটা কি? অঙ্গসংস্থান বিদ্যা। জীববিজ্ঞানের যে শাখায় আমাদের দেহের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মূলত অঙ্গসংস্থান বিদ্যা। আমরা অঙ্গসংস্থান ওয়ার্ডটা থেকেই বুঝতে পারতেছি কি অঙ্গসমূহ নিয়ে আলোচনা। এটার ইংলিশ হচ্ছে মরফোলজি। মরফোলজি যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য বললাম। এখন অঙ্গসংস্থান বিদ্যা কিন্তু আবার ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান, আরেকটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান। বহি অঙ্গসংস্থানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, আমাদের দেহের বাইরে থেকে যেগুলো দেখতে পাই। যেমন কি? চোখ, কান, নাক ইত্যাদি। এগুলো নিয়ে আলোচনা করা হয় বহি অঙ্গসংস্থান বিদ্যায় বা এক্সটার্নাল মরফোলজিতে। আর অন্ত অঙ্গসংস্থানে কি নিয়ে আলোচনা করা হয়? যেগুলো আমরা খালি মানে বাইরে থেকে দেখতে পাই না বাট আমাদের দেহের ভেতরে থাকে। যেমন কি? পাকস্থলী, তারপরে হৃৎপিণ্ড ইত্যাদি, ইত্যাদি। অন্ত অঙ্গসংস্থানের ইংলিশ হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এটার আরেকটা ইংলিশ ওয়ার্ড আছে সেটাকে বলা হয় গিয়ে অ্যানাটমি। ওকে? তার মানে কি? অ্যানাটমি মানে হচ্ছে অন্ত অঙ্গসংস্থান বিদ্যা। তো আমরা প্রথমে যে তন্ত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। আমাদের পরিপাকতন্ত্র হচ্ছে ২ ধরনের অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কোনটা? পৌষ্টিক নালী হচ্ছে আমাদের যে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত একটা লম্বা নালী রয়েছে, যেই নালীপথে আমাদের খাদ্যটা পরিপাক হয়। সেই নালীটাকে বলা হয় পৌষ্টিক নালী। এবং পৌষ্টিক গ্রন্থি হচ্ছে বিভিন্ন রকম গ্রন্থি যেখান থেকে বিভিন্ন রকমের রস নিঃসৃত হয়ে আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। তো পৌষ্টিক গ্রন্থিগুলো হচ্ছে লালা গ্রন্থি, যেটা আমাদের মুখগহ্বরে থাকে। ৩ জোড়া লালা গ্রন্থি থাকে, ৩ জোড়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে যকৃৎ বা কিডনি। আর এছাড়াও আছে কি? অগ্ন্যাশয়। এই ৩টা গ্রন্থি আমাদের পরিপাকে সহায়তা করে। এই লালা গ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়, সেখানে বিভিন্ন রকমের এনজাইম থাকে। সেই এনজাইমগুলো আমাদের পরিপাকে সহায়তা করে। এছাড়াও লিভারে বিভিন্ন রকমের এনজাইম নিঃসৃত হয়। অগ্ন্যাশয় হচ্ছে কি? পাকস্থলীর ঠিক পিছনের অংশে রয়েছে। এটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি না। পাকস্থলীর পিছে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অগ্ন্যাশয়। আচ্ছা, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী হচ্ছে অনেকগুলো অংশ সমন্বয়ে গঠিত। ফার্স্টে শুরু হয় হচ্ছে মুখছিদ্র দিয়ে এবং শেষ হয় পায়ুছিদ্র দিয়ে। মুখছিদ্র প্রথমে আমরা খাদ্য গ্রহণ করি, এরপর সে খাদ্যটা মুখগহ্বরে যায়। মুখগহ্বরের পরে আছে কি? ফ্যারিংস। ফ্যারিংসের বাংলা হচ্ছে গলবিল। গলবিলটা এখানে মিস হয়ে গেছে। মুখগহ্বরের পর আসে গলবিল। গলবিলের পর আসে কি? অন্ননালী। অন্ননালীর ইংলিশ হচ্ছে ইসোফেগাস। অন্ননালী হয়ে খাবারটা যায় হচ্ছে গিয়ে পাকস্থলীতে। পাকস্থলীতে বিভিন্নভাবে পরিপাক হয়। পরিপাক হওয়ার পর সেটা কি? এই ডিওডেনাম হয়ে জেজুনাম, ইলিয়াম হয়ে, অর্থাৎ কি? ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র হয়ে একটা পর্যায়ে আমাদের মলাশয়ে গিয়ে জমা হয়। মলাশয়ে গিয়ে জমা হওয়ার পর একটা পর্যায়ে কি? পায়ুছিদ্র পথে এটা আমরা ত্যাগ করি। এভাবে মূলত আমাদের পরিপাক ক্রিয়াটা সম্পন্ন হয়। তোমাদের বইয়ে এই পরিপাকতন্ত্র নিয়ে বেশি কিছু দেওয়া নাই, জাস্ট এই কি নিয়ে পরিপাকতন্ত্র গঠিত আর পরিপাকতন্ত্রের মধ্যে পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক গ্রন্থি আছে, এসবই আছে। এর চেয়ে ডিটেলসে পড়াতে হলে আসলে ক্লাসটা আমি শেষ করতে পারবো না। একটু পর্যন্ত আশা করি কারো কোনো প্রশ্ন নেই। এরপর আসি শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র হচ্ছে এই শ্বসনতন্ত্রের সাথে শ্বসন ওয়ার্ডটা জড়িত। তো শ্বসন ওয়ার্ডটা থেকে আমরা কি বুঝতে পারতেছি? এটা কি? শ্বসন ঘটাতে সহায়তা করে। শ্বসনটা কি? তোমরা তো এত বছর ধরে পড়তেছো, মানে ক্লাস 9-10 এর বইটা। তো শ্বসন ওয়ার্ডটার সাথে তোমরা অবশ্যই পরিচিত। শ্বসনে মূলত কি ঘটে? আমাদের দেহে যে সঞ্চিত খাদ্যটা থাকে, খাদ্যটা
আমাদের দেহের বাইরের অক্সিজেনটা আমরা গ্রহণ করি, সে খাদ্যটা অক্সিজেনের সহায়তায় কি শক্তি উৎপন্ন করে। সেটা তো তোমরা সবাই জানো। তো এই শ্বসনতন্ত্রটা কি নিয়ে গঠিত? ফার্স্টে আসে নাসারন্ধ্র। নাসারন্ধ্র হচ্ছে এই যে আমরা নাক দিয়ে কি অক্সিজেনটা গ্রহণ করি। এরপর সেটা কি গলবিল হয়ে ল্যারিংসে যায় বা স্বরযন্ত্র। এরপর স্বরযন্ত্র গিয়ে সেটা হচ্ছে মাঝখানে পাকস্থলী কেন এখানে? ল্যারিংসের পর হচ্ছে ট্রাকিয়া। এটা ভুল আসছে। ঠিক আছে? ল্যারিংসের পর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা, এই যে এইটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এরপর সেটা ২ ভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটাকে ব্রঙ্কাস বলে। যখন ট্রাকিয়াটা ২ ভাগে ভাগ হয়, একটাকে ডান ব্রঙ্কাস, একটাকে বাম ব্রঙ্কাস বলা হয়। এরপর ব্রঙ্কাসগুলো আবার বিভক্ত হয়ে কি গঠন করে? থলির মতো অংশ না, ব্রঙ্কাসগুলো বিভক্ত হয়ে ব্রঙ্কিওল গঠন করে এবং ব্রঙ্কিওলের মাথায় কি থাকে? থলির মতো থাকে, সেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইতে মূলত আমাদের গ্যাসীয় বিনিময়টা ঘটে। এরপর অ্যালভিওলাই হইতে ফুসফুসে যায়। এভাবে আমরা কি অক্সিজেনটা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি। অ্যাপেন্ডিক্সের কাজ, অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নাই। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে শুধুমাত্র এমনিতেই দেওয়া হয়েছে। এটা না থাকলেও আমাদের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, স্নায়ুতন্ত্রতে চলে যায়। স্নায়ুতন্ত্র হচ্ছে নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম। এটা কি নিয়ে গঠিত? এটা হচ্ছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং স্নায়ু দিয়ে গঠিত। আমাদের যে স্নায়ুতন্ত্রটা, এটা হচ্ছে মস্তিষ্ক, এটা হচ্ছে মস্তিষ্ক। এরপর থাকে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। এই মেরুরজ্জু হয়ে এছাড়া কি স্নায়ু আছে। এই মেরুরজ্জুর বাইরে বিভিন্ন রকম স্নায়ু রয়েছে। এগুলো নিয়ে মূলত আমাদের স্নায়ুতন্ত্রটা গঠিত। এখন হ্যাঁ, পাকস্থলীর জায়গায় ট্রাকিয়া হবে। হ্যাঁ, মাইক্রোস্কোপের পার্ট পড়তে হবে। যেহেতু চ্যাপ্টার মাত্র ৪টা দেওয়া হয়েছে, এটাও যদি বাদ দাও তাহলে কেমনে হবে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র একটা ওয়ার্ড আছে তোমাদের বইয়ে। এটার মানে কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মানে হচ্ছে তোমার দেহে বিভিন্ন রকম অনৈচ্ছিক পেশি আছে না? ওই অনৈচ্ছিক পেশিগুলো তো আর এমনি নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হয় না। সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। অনৈচ্ছিক পেশি নিয়ন্ত্রণ। ওকে? এটুক জানলে এনাফ। এর চেয়ে বেশি জানার দরকার নেই আপাতত। এরপর আসে হচ্ছে কি রেচনতন্ত্র। মায়েলিনে কি থাকে? মায়েলিনে প্রোটিন, ফ্যাট ইত্যাদি থাকে। মায়েলিন হচ্ছে প্রোটিন আর ফ্যাটের একটা গঠন। ওইটা হচ্ছে তোমার ইনসুলেটিং লেয়ার হিসেবে কাজ করে। তোমার এর মধ্য দিয়ে কোনো কিছু প্রবেশ করতে দেয় না। তোমার অ্যাক্সনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ওকে? এখন আসলাম হচ্ছে রেচনতন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম। এখানে কি হয়? এখানে আমরা যে আমাদের দেহে যে প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিপাক প্রক্রিয়া চলতে থাকে, সেখানে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা আমাদের দেহ থেকে বের করে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই কাজটা মূলত করে হচ্ছে আমাদের রেচনতন্ত্র। রেচনতন্ত্র কি নিয়ে গঠিত? রেচনতন্ত্র হচ্ছে একজোড়া বৃক্ক অর্থাৎ ২টা বৃক্ক থাকে। প্রতিটা বৃক্কের সাথে একটা করে ইউরেটার থাকে। অর্থাৎ কি? যেহেতু ২টা বৃক্ক তাইলে ২টা ইউরেটার এবং একটা মূত্রথলি থাকে এবং একটা মূত্রনালী থাকে। মূত্রনালীর আরেকটা নাম হচ্ছে ইউরেথ্রা বা অর্থাৎ ইংলিশে বলা হয় ইউরেথ্রা। এখানে চিত্র দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ২টা বৃক্ক প্রতিটা থেকে একটা নালীর মতো বের হইছে। এই নালীটাকে বলা হয় ইউরেটার। এই ইউরেটারটা গিয়ে কোথায় শেষ হইছে? মূত্রথলিতে গিয়ে শেষ হইছে। তো এই মূত্রথলির পর এই মূত্রনালী পথে আমরা কি আমাদের বর্জ্য পদার্থটা ত্যাগ করি। যাদের ঘুম আসতেছে তারা ঘুমাইতে চলে যেতে পারো। তোমাদেরকে ক্লাস করাতে আমার ইচ্ছা করতেছে না। অলওয়েজ কি ঘুম করে এগুলা। ২ দিন পর পরীক্ষা। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?
জননতন্ত্রের আরেকটা নাম হচ্ছে অর্থাৎ ইংলিশে বলা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র কিন্তু দুটা আলাদা। এই জননতন্ত্রের কাজ কি? জননতন্ত্র হচ্ছে মূলত শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। এই জননতন্ত্রগুলো পুংজননতন্ত্র তৈরি করে শুক্রাণু আর স্ত্রী জননতন্ত্র তৈরি করে হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং সেই জাইগোটটাই পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে সৃষ্টি হয়। এর ফলে কি হয়? প্রজাতির ধারাটা বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে? তোমাদের বইয়ে জনতন্ত্র সম্পর্কে একটুকুই দেওয়া আছে, এর ডিটেলসে যাচ্ছি না। এরপর আসে কি ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টারি সিস্টেম। ত্বক হচ্ছে গিয়ে কি আমাদের দেহকে আচ্ছাদনে সহায়তা করে। দেহের বাইরে একটা কি আলাদা পর্দা হিসেবে থাকে। এরপর কি আমাদের দেহের ভেতরের অংশগুলোকে আঘাত আর জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং জলীয় অংশকে দেহের ভেতর সংরক্ষণ করে। দেখো এখানে বিভিন্ন রকমের গ্রন্থি আছে। ঘর্মগ্রন্থি আছে, ঘর্মগ্রন্থি থেকে কি ঘাম নিঃসরণ হয়। এরপর কি এটা হচ্ছে এপিডার্মিস, বিভিন্ন রকমের স্তর রয়েছে ত্বকতন্ত্রের, সেটা দেওয়া আছে। আর কিছু কিছু কোষ মাথার ত্বকীয় কোষগুলো কি চুল গজাতে সহায়তা করে। আর শরীরের বিভিন্ন ত্বকীয় কোষ কি ঘাম নিঃসরণে সহায়তা করে। সেই ঘামগুলো হচ্ছে আমাদের দেহে যে মানে রেচনের যে পানিটা বের হয় তার বাইরেও কিন্তু আমাদের দেহে আরো কিছু পানি বের করে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে ঘর্মগ্রন্থিটা সে কাজটা করে থাকে। এটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এপিডার্মিস হচ্ছে তোমার ত্বকের বাইরের যে আবরণটা, সেটা হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, আমি চলে যাচ্ছি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রে, যেটা হচ্ছে গিয়ে কি এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন হচ্ছে গিয়ে কি এগুলো কোনো নালী পথে যাবে না। এখানে দেখো এগুলো কোনো নালীর মধ্য দিয়ে নাই, এগুলো হচ্ছে আলাদা আলাদা দেহের বিভিন্ন অংশে আছে। কোনোটা আছে আমাদের মস্তিষ্কে, কোনোটা আছে আমাদের ষড়যন্ত্রে, কোনোটা আছে ট্রাকিয়ার উপরে, কোনোটা আছে পাকস্থলীর পিছনের দিকে, কোনোটা আছে বৃক্কের উপরের অংশে। তো এগুলোর কিন্তু কোনো নালী দিয়ে সংযুক্ত না বা কানেক্টেড না। এগুলো নিজেরা বিভিন্ন পদার্থ হরমোন নিঃসরণ করে। সেই হরমোনগুলো কি যেহেতু কোনো নালী নাই সেহেতু রক্তের মাধ্যমে এরা কি পরিবাহিত হয়। তো ফার্স্ট অফ অল কি লিখতে পারি? নালীহীন, এবং আরেকটা হচ্ছে গিয়ে কি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। ঠিক আছে? এখন তোমাদেরকে চাইলে আমি এগুলোর কোনটা কি কাজ সেটা পড়াতে পারতাম, বাট এত ডিটেলসে পড়াতে গেলে আমি আজকের মধ্যে শেষ করতে পারবো না। আর তোমাদের বইও এগুলো কোনো ডিটেলসে দেওয়া নেই। ঠিক আছে, আমি সেজন্য এটুকে রাখতেছি। এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে কি অণুবীক্ষণ যন্ত্র। তোমরা অনেকে জিজ্ঞেস করছো অণুবীক্ষণ যন্ত্র, একজন জিজ্ঞেস করছো নালী আর গ্রন্থির মধ্যে পার্থক্য কি। নালী মানে হচ্ছে কোনো নলাকার কিছু যেটার মাধ্যমে দেহের বিভিন্ন কিছু পরিবাহিত হয়। গ্রন্থি হচ্ছে যেখান থেকে বিভিন্ন প্রকার রস নিঃসৃত হয়, সেটা হরমোন হতে পারে, এনজাইম হতে পারে। হরমোন কি? হরমোন হচ্ছে সে আমাদের দেহের বিভিন্ন কাজে সহায়তা করে। এটা নালীহীন পথে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন কাজ করে থাকে। থাইমাস হচ্ছে একটা এত কিছু মনে রাখেন। পড়ালেখা না করলে সেটা তোমাদেরকে খাওয়াই দিতে পারবো না। হ্যাঁ, মনে রাখতে হবে নিজের উদ্যোগেই। তোমাদেরকে পড়াচ্ছি, সেটা নিজেরাই পড়তে হবে, সেটা খাওয়াই দেওয়া যাবে না। এত ইজি না পড়ালেখা। আচ্ছা, চলে আসলাম অণুবীক্ষণ যন্ত্রে। অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে মূলত আমরা যেগুলো সাধারণত ল্যাবরেটরিতে ইউজ করি সেগুলো হচ্ছে আলোক অণুবীক্ষণ যন্ত্র, যেহেতু সেখানে আমরা আলোটাকেই মেনলি ইউজ করে থাকি।
যেসব অণুবীক্ষণ যন্ত্রে আমরা আলোর মাধ্যমে কোনো বস্তু আলোর সহায়তায় কোনো বস্তুকে বড় করে দেখতে পাই সেগুলোকে বলা হয় আলোক অণুবীক্ষণ যন্ত্র। আর যেগুলোতে কি আলোর পরিবর্তে আমরা ইলেকট্রনকে ব্যবহার করি সেই রকম অণুবীক্ষণ যন্ত্রকে বলা হয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখন তোমাদের বইয়ে আছে আলোক অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার। একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র এবং আরেকটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আমরা এখন সরল অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে জানবো। দেখো, সরল অণুবীক্ষণ যন্ত্রে নিচে একটা অংশ আছে, সেটাকে বলা হয় ফুট বা পাদদেশ। যেহেতু এটার উপর ভিত্তি করে সবকিছু দাঁড়িয়ে আছে, আমরা পায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকি, যেহেতু এই যন্ত্রটা এটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেহেতু এটাকে ফুট বলা হচ্ছে। ফুটের উপর আছে হচ্ছে একটা স্তম্ভ বা পিলারের মতো অংশ থাকে। এই যে এই অংশটা হচ্ছে, যেটা আমি রেড মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, এই স্তম্ভের সাথে দেখো একটা স্টেজ বা মঞ্চ রয়েছে। এই অংশটা বক্সের মতো অংশ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টেজ বা মঞ্চ। এই স্টেজ বা মঞ্চটা হচ্ছে কাচের তৈরি বা গ্লাসের তৈরি। এই স্টেজের সাথে দেখো দুইটা ক্লিপ লাগানো আছে, এখানে একটা এবং এখানে আরেকটা ঘোরানো অবস্থায় আছে। এটা আমরা সোজা করে দিতে পারবো চাইলে। তো এই ক্লিপগুলো হচ্ছে দুইটা থাকে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে সরল অণুবীক্ষণ যন্ত্রে কয়টা ক্লিপ থাকে? দুইটা ক্লিপ থাকে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আমরা যখন কোন একটা স্লাইডে স্যাম্পলগুলো নিব, সেই স্যাম্পল যুক্ত স্লাইডটাকে এই কাচের স্টেজের সাথে কি আটকে রাখা। এই আটকে রাখার কাজটা মূলত এই ক্লিপটা করে। এছাড়া আছে কি একটা দর্পণ আছে এখানে একটা, এটা হচ্ছে কি দর্পণ। এই দর্পণের কাজটা কি? ধরলাম এখানে একটা লাইট সোর্স আছে, হ্যাঁ, এই লাইট সোর্সটা থেকে আমি আরেকটা কালার নিই। ধরলাম এই লাইট সোর্সটা থেকে এখানে আলোটা পড়লো, হ্যাঁ, আলোটা পড়ার পর রিফ্লেক্ট হয়ে এই দর্পণটাকে এমন ভাবে তোমার সেটিং করতে হবে যাতে রিফ্লেক্ট হয়ে এই তোমার এখানে স্যাম্পল বরাবরটা পড়ে লাইটটা। এই দর্পণটাকে তুমি এখানে কি ঘোরাতে পারবা ইচ্ছা মতো, এই এই ডিরেকশনে ঘোরাতে পারবা। এমন একটা ডিরেকশনে নিবা যে ডিরেকশনে নিলে তুমি তোমার এই লাইটটা প্রতিফলিত হয়ে তোমার স্যাম্পল বরাবর পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে স্তম্ভের সাথে লাগানো, এই যে স্তম্ভের সাথে লাগানো দর্পণ। স্তম্ভের উপরের অংশে দেখো একটা নলের মতো অংশ আছে, এটাকে বলা হয় টানা নল। হ্যাঁ, এই টানা নলটা হচ্ছে, এই টানা নলে দেখো, টানা নলে একটা হাতলের মতো অংশ আছে না, এটাকে বলা হয় হাতল। আর হাতলের শেষে এই যে অংশটা, আংটার মতো একটা অংশ থাকে, যে আংটার মধ্যে এই যে লেন্সটা কি ঢুকানো থাকে, এটা হচ্ছে আংটা। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে গিয়ে কি আমাদের অভিনেত্র, যেটার মধ্যে আমরা চোখটা রাখবো, সেটা অভিনেত্র। এছাড়াও এখানে স্ক্রু জাতীয় একটা জিনিস আছে, এটা হচ্ছে স্ক্রু। স্ক্রু কেন বলা হয়? কারণ আমরা এটাকে ঘোরাতে পারি। হ্যাঁ, স্থূল সন্নিবেশক স্ক্রু বলা হয় এটাকে। এটার কাজ কি? এটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা তোমাদের যে স্লাইডটা রেখেছো সেই স্লাইডটাকে আমরা ফোকাস করি। হুম, এটা হচ্ছে আমাদের স্থূল সন্নিবেশক স্ক্রু। ছবি আসবে না, অণুবীক্ষণ যন্ত্রের ছবি আসবে না, বাট এখান থেকে তোমাদের এমসিকিউ বা জ্ঞানমূলক অনুধাবনমূলকে আসতে পারে। ঠিক আছে, সাউন্ড নেই মানে? সাউন্ড নাই? হ্যালো? সাউন্ড আছে, হয়তো ওদের নেট প্রবলেম, তাই মাঝে মাঝে অফ হয়ে যায় বা প্রবলেম করে সাউন্ড। আচ্ছা, লাইভটা কি শেষ হয়ে গেছে নাকি? না আপু, এখানে তো দেখাচ্ছে যে লাইভ অন ফেসবুক হচ্ছে। কি করবো এখন আমি? না, আমার ফোনে তো ঠিক মতো চলতেছে। আচ্ছা, আমি তাইলে কন্টিনিউ করি তাইলে। আচ্ছা।
তাহলে এটুক পর্যন্ত হচ্ছে আমাদের সরল অণুবীক্ষণ যন্ত্রটা। সরল অণুবীক্ষণ যন্ত্রের কোনটা কি সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে কোনটার কাজ কি, তোমার স্তম্ভের কাজ কি, স্থূল সন্নিবেশক স্ক্রু এর কাজ কি। তোমাদের এমসিকিউতে দিয়ে দিল ধরো যে স্থূল সন্নিবেশক স্ক্রু এর কাজ কি। সেটার কাজ হচ্ছে ফোকাসকে, তোমার ফোকাসটা ঠিক করে, তোমার বস্তুটাকে যে রাখলা সে বস্তুটাকে ফোকাস করে। ঠিক আছে? তাইলে আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। কিছুক্ষণ পরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটা, এতক্ষণ পরে সে মাইফাই বিলকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, স্থূল সন্নিবেশ সরি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটা হচ্ছে এক্ষেত্রে দেখো আমরা আগে যে সরল অণুবীক্ষণ যন্ত্র দেখছিলাম সেটা কিন্তু অনেক সরল ছিল, ওটার গঠনটা অনেক সরল প্রকৃতির ছিল। পরবর্তীতে সেখানে আরো কিছু অ্যাড করে ওইটাকে আরো শক্তিশালী বানানো হয়েছে, যার ফলে কি এটার গঠনটা একটু কঠিন জটিল ধরনের হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো কি কি আছে। ফার্স্ট অফ অল আছে একটা হচ্ছে কই রেড কালার দিয়ে দেখো, যেটার উপর বেস করে দাঁড়ায় আছে সেটাকে বলা হয় পাদদেশ বা ফুট। হ্যাঁ, তো এটা কি একটা পাটাতনের মতো, তোমাদের বই যে বই অনুসারে যদি বলি সেটা হচ্ছে পাটাতনের মতো, এটার উপর ভিত্তি করে তোমার বাকি অংশটা দাঁড়ায় থাকে। পাদদেশের উপরের অংশটা হচ্ছে স্তম্ভ। এই স্তম্ভটা কি এটা হচ্ছে এটা ইংলিশ হচ্ছে স্ট্যান্ড, ইংলিশে বলা হয় স্ট্যান্ড। আর এটা হচ্ছে কি পাদদেশের উপরে যে উলম্ব পিলারের মতো অংশ থাকে সেটা হচ্ছে মূলত স্তম্ভ বা স্ট্যান্ড। আচ্ছা, এরপর আছে দেখো আর কি বলবো, এখানে দেখো এটা হচ্ছে দর্পণ। এখানেও সেম, আমরা যে কোনো আলোক উৎসকে এর সামনে বসাই। এখানে একটা আলোক উৎস বসালাম, এখান থেকে লাইটটা এখানে পড়ে এমন ভাবে বসাবো যাতে কি রিফ্লেক্ট করে এই জায়গা বরাবর যায়। তাহলে কি আমরা এটা ভালো করে দেখতে পারবো। লাইট অনুসারে লাইটটা যদি সেই স্লাইডের মধ্য দিয়ে যায় তাহলে আমরা কি বস্তুটাকে ক্লিয়ারলি দেখতে পারবো। আচ্ছা, এরপর আছে দেখো একটা বাহু আছে, এই যে বাঁকানো একটা অংশ দেখতে পাচ্ছি না, বাঁকানো অংশটা হচ্ছে বাহু, বাহু বা আর্ম। বাহুর বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে আর্ম। সেটা এটা কোনটা, এটা হচ্ছে বাঁকানো যে অংশটা সেটা। এরপর দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে মঞ্চ, মঞ্চের মধ্যে আমাদের স্লাইডটা বসানো থাকে। হ্যাঁ, মঞ্চটা হচ্ছে কাচের তৈরি এবং এটা কি এটার মধ্যে আমরা যে স্লাইডটা স্যাম্পল যুক্ত স্লাইডটা থাকবে সেটা বসাবো। এরপর এরপর আছে গিয়ে কি দেখো এখানে একটা নল আছে, এই নলটা হচ্ছে টানা নল, টানা নল। এরপর এখানে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছি, স্ক্রুটা তিনটা স্ক্রু দেখতে পাচ্ছি মূলত। এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা কি করে আমাদের যে পুরো অণুবীক্ষণ যন্ত্রটা সেটাকে কতটুক হেলাবো সেটা নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের ইচ্ছা মতো সেটাকে হেলাতে পারি এই স্ক্রুটার সাহায্যে, সেজন্য এটার নাম হচ্ছে হেলানো স্ক্রু। ঠিক আছে, এছাড়াও আরো দুইটা স্ক্রু দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু আর একটা হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু। সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু হচ্ছে এটা। হ্যাঁ, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু হচ্ছে এটা, এটার ইংলিশ হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার স্টেজকে ওঠানামা করাতে সাহায্য করে। তুমি এটাকে যত অনেক বেশি ঘোরালেও এটার স্মরণটা কিন্তু অনেক কম ঘটে। হ্যাঁ, স্মরণ কম ঘটার কারণে এটাকে বলা হয় কি সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটা সূক্ষ্মভাবে দেখার জন্য এই স্ক্রুটা ঘোরানো হয়। হ্যাঁ, এটার মেইন পয়েন্টটা কি, অনেক ঘোরালেও তোমার স্মরণটা অল্প ঘটে। ঠিক উল্টাটাই হচ্ছে আমাদের স্থূল সন্নিবেশক স্ক্রু যেটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্থূল সন্নিবেশক স্ক্রু বা